প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সব ঘাঁটি তছনছ হয়ে যাচ্ছে। এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। সর্বশেষ আপডেট সংবাদের প্রথমেই জানাবো মোসাদের আস্তানা এবং সেনাবাহিনীর উপর ইরানের ভয়াবহ হামলা। আর থাকছে ইরান আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে নেতানিয়াহুর বাসভবনে। আরও জানিয়ে দিব ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান জানালো আরব এবং মুসলিম দেশগুলো। জানিয়ে দিব দখলদার ইসরায়েল খামেনির পরিণতি সাদ্দামের মতো হতে পারে বলে হুমকি দিয়েছেন। সর্বশেষে জানিয়ে দিব ইরানের পারমাণবিক দুর্গ ফোর্দো ভাঙতে যে বালাঙ্কার ব্রোস্টার বোমা লাগবে, জানাবো বিস্তারিত সেই বোমা কি। প্রথমে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো আলহামদুলিল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি যা কল্পনাও করতে পারেনি দখলদাররা। সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানাবো মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর উপর ইরানের হামলা। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে এবার মোসাদের আস্তানা এবং ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে ইসরায়েলে তাদের মিসাইল হামলায় একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের অপারেশন পরিকল্পনা লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরায়েলি সূত্র জানিয়েছিল দেশটির মধ্য উপকূলীয় শহর জাজলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় এটি একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলে সাধারণত এই ধরনের লক্ষ্যবস্তু বলতে সামরিক বা কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাকে বোঝানো হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে এই হামলা ইসরায়েলের গোয়েন্দা এবং সামরিক কার্যক্রমের বিরুদ্ধে একটি জবাব। তবে এই হামলার ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলের পক্ষ থেকে বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে আঘাত চলছে তা আরও 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছে নিউ ইয়র্ক ভিত্তিক সোফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক। তিনি বলছেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা ইরান এবং ইসরায়েল এই সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হতে পারে। গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরানে এই প্রতিশোধকমূলক হামলা করেছে। ইসরায়েলের চালানো এই হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষ সহ বেশ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন। ইরান আরও 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দখলদার ইসরায়েলে। ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা। কিছুক্ষণ আগে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি দেশীয় কেন্দ্রে আঘাত এনেছে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইরান সর্বশেষ যে হামলা চালিয়েছে তাতে যে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন, তবে কিছু খোলা জায়গায় পড়েছে বলে তারা নিশ্চিত করেছেন। ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান জানালো আরব এবং মুসলিম দেশগুলো। ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আরব এবং মুসলিম বিশ্বের দেশগুলো। মঙ্গলবার 20টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানান তারা। খবর CNN-এর। যৌথ এই বিবৃতিতে অংশ নিয়েছে মিশর, জর্ডান, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, তুরস্ক, চাদ, আলজেরিয়া, কোমোরস, সংযুক্ত আরব আমিরাত, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া এবং মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। বিবৃতিতে তারা বলেছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে বিপজ্জনক সংঘর্ষ এবং উত্তেজনা চলছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা বলেন প্রতিটি দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সুসম্পর্ক রক্ষা নীতিকে সম্মান জানানো উচিত। সব পক্ষকে শক্তিশালীভাবে প্রতিরোধ নিষ্পত্তির পথে এগিয়ে যেতে হবে। বিবৃতিতে তারা মধ্যপ্রাচ্যকে পারমাণবিক ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করা গুরুত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি দেশগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য ইসরায়েল এবং
উল্লেখ্য, ইসরায়েল এই চুক্তিতে স্বাক্ষরকারী নয়। এই আন্তর্জাতিক চুক্তির উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো। পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, এই সংকট কেবল আন্তর্জাতিক মাধ্যমে সমাধান হতে পারে, যুদ্ধ দিয়ে কোনো স্থায়ী সমাধান আসবে না। দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছে, খামেনির পরিণতি সাদ্দামের মতো হতে পারে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটোচ বলেছেন, ইরানে অব্যাহত হামলা থাকবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হুমকি দিয়ে বলেছেন, তাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতি বরণ করতে হতে পারে। ইসমাইল কাটোচ তেহরানে বাস করা নাগরিকদের এখনই সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানায়, ইসমাইল কাটোচ বলেছেন, আমি ইরানি স্বৈরার শাসককে সতর্ক করছি, ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ও যুদ্ধ অপরাধ চালিয়ে তিনি যে পথ বেছে নিয়েছেন তা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ইরানের প্রতিবেশী দেশের শাসকদের পরিণতির কথা মনে থাকা উচিত তার। তিনি একসময় ইসরায়েলের বিরুদ্ধে একই পথে বেছে নিয়েছিলেন। সেখানে তিনি 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও পরে ফাঁসিতে ঝুলিয়ে মারা যাওয়া ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, আমরা আজও তেহরানের শাসন এবং সামরিক কাঠামোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। এর মধ্যে ইসরায়েলি বাহিনী তেহরানের বাসিন্দাদের সতর্ক করে বলেছে, তারা যেন দ্রুত শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। এদিকে ইরানের পারমাণবিক দুর্গ ফর্দ ভাঙতে লাগবে যে বাংকার ব্লাস্টার। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন হামলার মূল লক্ষ্য ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা। হামলায় নাজতাবন, ইনসাফ এবং ফর্দর 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা নিশানা করা হয়। স্যাটেলাইট চিত্রে এবং বিশ্লেষকদের মতে অন্তত 2টি স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর অনেক অংশে গভীর ভূগর্ভস্থ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়। বিমান হামলায় ইরানের নাজতাবোজ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। তবে বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক স্থাপনার যেগুলোতে এখনও পর্যন্ত যে হামলা হয়েছে তাতে ইরানের ক্ষতি সামান্যই। তাছাড়া যদি ফর্দর মতো ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র সচল থাকে, তাহলে ইসরায়েলের আক্রমণ ইরানের পারমাণবিক বোমা তৈরির পথকে খুব কমই বাধাগ্রস্ত করতে পারবে। এমন এক প্রেক্ষাপটে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসে যুক্তরাষ্ট্রের তৈরি আর্মিড অ্যান্ড সেটেলমেন্টের বা এমপিআর নামের একটি বিশাল বাংকার বিধ্বংসীকারী বোমা আবারও চালানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ম্যাসিভ অ্যানিভেস্ট বা এমপিএ বোমা মূলত এমন সুরক্ষিত ও গভীর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি, যেগুলো প্রচলিত অস্ত্রের আওতার বাইরে। এই বোমা এগুলোই মূলত বাংকার ব্লাস্টার বোমা হিসেবে পরিচিত। 2000 সালে যখন তাদের পারমাণবিক কর্মসূচিকে ভূগর্ভস্থ স্থানে স্থানান্তর করে, তখনই যুক্তরাষ্ট্র এই বোমা তৈরির উদ্যোগ নেয়। প্রায় 1500 টন ওজনের এই GBU-57 বোমাটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যতে আঘাত আনতে সক্ষম এবং এর আগে ব্যবহৃত VU-28 বা GU-37 তুলনায় অনেক বেশি গভীরে প্রবেশ করতে পারে। এপিও মূলত বোমারো বিমান যেমন B-52 বোমারো এবং ভবিষ্যতের B-21 রাইডারের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এই বোমার ডিজাইন করেছে বোরিং এবং পরীক্ষার দায়িত্বে ছিল এয়ারফোর্স রিসার্চ ব্যাটালিয়নটি। 2007 সালে নর্থ গ্রুম্যান একটি $25 লাখ চুক্তির আওতায় B-52 বোমারু বিমানগুলোকে পুনর্গঠনের কাজ করে, যাতে প্রতিটি বিমান 2টি এমপিও বহন করতে সক্ষম হয়। মার্চ 2007 প্রথম বিস্ফোরণ পরীক্ষা হয় নিউ মেক্সিকোর হোয়াইট হাউস স্যাটেলাইট রেঞ্জে। এই বোমার মজুদ এবং ব্যবহারের সক্ষমতা এখনও পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রেই রয়েছে। গত বছর দক্ষিণ বৈরুতের হুদাইদা উপশহরে ইসরায়েলি বিমান বাহিনীর এক ভয়াবহ হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ হত্যা করে। ওয়ার্ল্ড লিস্ট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, মাটির প্রায় 60 ফুট নিচে নির্মিত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে এই হামলা চালানো হয়। বিমান হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ইসরায়েলি বিমান বাহিনী F-15 জঙ্গি বিমানের মাধ্যমে প্রায় 100টির মতো বিস্ফোরক ফেলা হয়। হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী প্রকাশিত ভিডিওতে বিশ্লেষণ করে দেখা যায়, ইসরায়েলি ফাইটার জেট যুক্তরাষ্ট্রে নির্মিত ব্লু 109 বোমা ছিল। এর ওজন প্রায় 1 টন, যা বিশেষভাবে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য তৈরি, যেগুলো ছিল JDM গাইডেড কট।